পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 9 শিশু সহ 10 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। 4 বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় কাল। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি। অভিযোগ জামায়াত আমিরের গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। ইইউ সহ অংশীজনের সাথে বৈঠক। বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে চলছে টানা ভারী বৃষ্টি। এর মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছে 7 শিশু শিক্ষার্থী ও 1 শিক্ষক সহ 8 জন। আহত অন্তত 12 জন। এদিকে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে 2 শিশু। বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বেড়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। ময়মনসিংহে জলজটে 1 শিশুর প্রাণহানি হয়েছে। লাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। পাহাড় ধসে সাজেক, বাঘাইছড়ি ও লংগুদ সাথে খাগড়াছড়ির সহ সারা দেশের সড়ক যোগাযোগও রয়েছে বিচ্ছিন্ন। আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সুচরিতা সূচি। বুধবার ভোর থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কখনো থেমে থেমে ঝরছে বৃষ্টি। চট্টগ্রামে 24 ঘন্টায় 258 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকে একটি মাদ্রাসায় পাহাড় ধস হয়। বুধবার দুপুর 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়ে। এতে শিক্ষক শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর মেয়রগলিতে এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনায় 2 শিশু মারা গেছে। সকালে জঙ্গল সলিমপুরে পাহাড়ের পাদদেশে ঘরের উপর একটি অংশ ধসে পড়লে 10 মাস বয়সী শিশু লামিয়া মারা যায়। আহত হয় তার বাবা। দুপুরে মহানগরীর মেয়রগলি এলাকায় পাহাড় ধসে সামিয়া নামে 5ম শ্রেণীর এক ছাত্রী মারা যায়। ঘটনার পরপরই ছুটে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হলেও অনেকেই সেই নির্দেশনা শুনছেন না। পাহাড়টা একদম কাটার পরে সোজা হয়ে গেছে, যার কারণে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পাহাড় যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এবং এখানে আপনার ধরেন যে পরিবারগুলো আছে, আমরা বলেছি আমাদের যে আরবান ডিসপেন্সারি আছে এখানে, তারা সেখানে সরে যাবে। আর যদি এখানে যেতে না চায়, আমাদের আরও 10টা স্কুল অ্যালোকেটেড আছে। চট্টগ্রাম জেলা প্রশাসন আমরা যে স্কুলগুলোকে অ্যালোকেটেড করেছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে আমরা ব্যবস্থা করছি, সেখানে তারা যেতে পারে। বাসা থেকে 11টা বাজে বাইরে হয়েছি, মাইয়ারে কইছি আম্মু তুমি বাসা থাকিও, আমার কিছু হলে আমার ফোন দিও, আমি বাসায় আছি, আমি কাজে যাব না। তো আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমার ফলাও আছে লগে দিয়ে। এই 11:30 বাজে আর ফোলা ফোন দিয়েছে, আবার পাহাড় পড়ে গেছে, পড়ে যা সামিয়ার গায়ের উপর পড়ে গেছে দেওয়াল ভাঙ্গিয়ে, আবার দৌড়। বৈরী আবহাওয়া বিবেচনায় পাহাড় সহ ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় নিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দীঘিনালায় শতাধিক পরিবার পানিবন্দী। কবাখালী ও মেরু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি সহ সারা দেশের সাথে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় খোলা হয়েছে 135টি আশ্রয় কেন্দ্র। শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সরকারি ও বেসরকারি সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর তত্ত্বাবধানে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। টানা 3 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বান্দরবানের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বর্তমানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। প্রশাসনের সেই বন্যা পূর্বাভাস থেকে শুরু করে তারা অনেক কষ্ট করে যাচ্ছে, তবে পরিস্থিতি অনুযায়ী সেটা খুবই অপ্রতুল।
এদিকে টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে বসতঘরের পানিতে পড়ে 8 মাসের শিশু মারা গেছে। ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এবছরে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোডে টানা বৃষ্টিতে চলমান সড়ক উন্নয়ন কাজ, মহাসড়কের বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 22 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম কক্সবাজার রেলপথের 47 কিলোমিটার অংশ 5 ফুট উঁচু করার পরিকল্পনা আছে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে চট্টগ্রাম মহানগরীর সৌর শহর শমশেরপাড়া এলাকায় রেল লাইনে জমে থাকা পানি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বলেন, দুর্ঘটনা এড়ানোর জন্য চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। পরিবেশে উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন। ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে আমাদের বিশেষ করে আমরা চট্টগ্রাম দুহাজারি পর্যন্ত প্রায় 47 কিলোমিটার রেল সড়ক আমরা এটাকে প্রায় 5 ফুট উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই, যাতে করে যে 2-3 ফিট পানি যেটা এখন জমে রেল লাইনগুলিতে, আমরা যদি সে কাজটি সম্পন্ন করতে পারি, অতিবৃষ্টি হলেও তখন রেল লাইনগুলি আর তলিয়ে যাবে না, রেল যোগাযোগটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। এদিকে সারা দেশে আগামী 12 জুলাই পর্যন্ত টানা বৃষ্টি ও পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া দেশের কয়েকটি জেলায় বন্যার শঙ্কার কথাও জানান তিনি। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যেমন বান্দরবানে গত 24 ঘন্টায় 314 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, চট্টগ্রামে 284 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, রাঙামাটিতে 287, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে থাকা বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি পুঁজিবাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচারের আওতায় আনবে সরকার। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার নির্ধারিত প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যেই জনসংখ্যা ছিল, সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা এবং পুঁজিবাজারের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। মাননীয় স্পিকার, কৃষির আধুনিকায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষি উৎপাদন বাড়াতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। কৃষকের ডিজিটাল ডাটাবেস সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার, এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। সরকার রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে।
সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি সম্মানী বাড়ানোর বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। আইন অনুযায়ী আমরা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আপনার প্রশ্নের জন্য সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করেন। বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এই তথ্য জানান তিনি। ইইউ এর অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট ১৯ প্রস্তাবনার কথা জানিয়ে তিনি বলেন, পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। EPD and IFES, thank you EPD for organising, also IFES for being a partner for the European Union in providing support for this particular exercise and beyond. And I recognise also the presence of other experts from internationally renowned election organisations in the room. The Election Commission has also undertaken its own post-election review, where there is a tangential association of European Union as well through IFES. Democracy deserves continuous updating, rehashing and review. And that's it. And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and rigorous discussions. তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের ৫০ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ। বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্ট ৫০ সংশোধনীর যে অংশটুকু বাতিল করেছেন ওই অংশটুকু বাতিলের আবেদন জানান তিনি। অন্যদিকে রিটকারী সংগঠন সুজনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া পুরো ৫০ সংশোধনী বাতিল চান। তবে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, সংসদের এখতিয়ারের হস্তক্ষেপ করা আদালতের ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার সহ কয়েকটি বিষয় বাতিল চায় জামায়াত। পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ৫০ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক ৩টি আপিল হয়। সেই আপিল শুনানি শেষ করে রায়ের জন্য দিন ঠিক করেছেন আপিল বিভাগ। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল ৫০ সংশোধনী। এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি ৫০ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। সংসদে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জুলাই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের বিচারের দাবি জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। মেজবাহ রহমানের রিপোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। গণভোটের গণরায়কে গণহত্যার প্রমাণ থাকার পরও নিষিদ্ধ সংগঠনের বিচার কচ্ছপের গতিতে চলছে অভিযোগ করে সেমিনারের জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চায় না, তাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট দেশের মঙ্গলের জন্য কাজ করছে জানিয়ে দেশের যারা ক্ষতি করছে এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের বিচারের দাবি করেন ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসাবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। এদিকে জুলাই সনদ নিয়ে অন্তর্হিত প্রতারণা করছে বিএনপি, তাই মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। গণভোটের রায় বাস্তবায়নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের আমির। মিসবাহ রহমান, বাংলাভিশন, ঢাকা। পরপর অবিশ্বাস্য 3 গোলে আর্জেন্টিনার জয়ে বাঁধ ভাঙা উল্লাসে গত রাতে ফেটে পড়েন দলটির বাংলাদেশি সমর্থকরা। বুয়েনোস আয়ার্সের আনন্দের ঢেউ ছুঁয়ে যায় রাজধানীর বড় পর্দার সামনে বসে খেলা দেখা দর্শকদের। মেসির পারফরম্যান্স তাদের শিরোপার প্রত্যাশা আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে, জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। প্রথম 10 মিনিটেই মিশরের প্রথম গোলে আর্জেন্টিনা ভক্তদের মনে যে হতাশা ছড়িয়েছিল তার পুরোটাই পুষিয়ে দিলেন মেসিরা। 20 মিনিটে পরপর 3 গোলে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা। মাঝপথে অনেক ভক্তরাই ভেবেছিল হয়তো নকআউট থেকেই বিদায় হচ্ছে আর্জেন্টিনার, তবে ভক্তদের জন্য অপেক্ষা করছিল এক রোমাঞ্চকর জয়। প্রথম থেকে যেরকম খেলছে, গোলকিটার জন্য অনেক গোল বেঁচে গেছে, নাহলে কিন্তু গোল আজকে প্রায় 7 থেকে 8টা গোল হতো। আজকে যে খেলা দিচ্ছে এটা আমাদের ওয়ার্ল্ড কাপ 26 সালে 20 মিনিটে কামব্যাক। আর্জেন্টিনা মানেই কিন্তু এক্সট্রা ধামাকা দেয়। আমাদের যারা দর্শক আছি এদের আসলে হার্টের ক্যাপাসিটি টেস্ট নিচ্ছে যে আপনি কতটুকু প্রেসার নিতে পারবেন, বুঝতে পারছেন? শিরোপা জয়ের আকাঙ্ক্ষা আরও তীব্র হলো আর্জেন্টাইন সমর্থকদের মনে। মেসির হাতে 3টা কাপ থাকবে, এটাই আমরা আশা করি। আজকে যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচের পরে আমরা আশা করতেই পারি যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বর্তমান আর্জেন্টিনা এইবারও কাপ নিচ্ছে এবং নিবে। 3 গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে টিম আর্জেন্টিনার আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন সমর্থকেরা। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। সচিবালয়ে যাওয়ার পথে বেইলি রোডে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্যালুট জানানো নিরাপত্তা কর্মী আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন। উপহার পেয়ে তিনি বলেন, কল্পনাও করেননি তার মতো ক্ষুদ্র মানুষকে প্রধানমন্ত্রী মনে করবেন। আর্থিক টানাপোড়েনের বিষয়টি উল্লেখ করে তার ড্রাইভার ছেলের জন্য একটি চাকরির আবেদন জানান আব্দুস সালাম। পলাশ হোসেনের ক্যামেরায় নিয়াজ মাকতুমের প্রতিবেদন। ওনার বাপ ভালোবাসতাম, ওনাকে ভালোবাসি, ওনার মাকে ভালোবাসতাম, ওনার বাপকে ভালোবাসতাম, ওনাকে এখন ভালোবাসি, আমার কলিজার টুকরা। মুখের জড়তা নিয়ে আনন্দ প্রকাশ করছেন বেইলি রোডে অবস্থিত যমুনা ব্যাংকের বুথের নিরাপত্তা কর্মী আব্দুস সালাম, কারণ আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্য উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে দিছে উপহার, একটা 2টা লুঙ্গি দিছে, একটা পাঞ্জাবি দেখাই, পাঞ্জাবি দেখাই। এই যে আমার জীবনের অনেক সাধনা, আমাকে উনি গিফট দিবে আমি কখনো কল্পনা করি নাই, কখনো। উনাকে আমি জান দিয়ে ভালোবাসি।
আব্দুস সালামের গ্রামের বাড়ি পাবনার বেড়া থানায়। 25 বছর ধরে গাড়ি চালাতেন তিনি। স্ট্রোক করার পর 3 বছর ঘরবন্দি ছিলেন। অভাবের সংসারের চাকা সচল রাখতে 8 মাস আগে নিরাপত্তা কর্মীর চাকরি নেন তিনি। সচিবালয়ে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্যালুট জানান আব্দুস সালাম। প্রধানমন্ত্রীও তার স্যালুট গ্রহণ করেন। জানিতে সালাম দিয়ে ডান হাতে বাম হাতে দানের শীষ নিয়ে দাঁড়াই। উনি আমাকে ডেলি সালামের উত্তর দেয়। সূর্যবেলা যায়, আমি ওনাকে সালাম দেওয়ার পরে আমি নাস্তা খাই। তার আগে নাস্তা খাই বসি না, নাস্তা খাইতে বসি না। উনি যেদিন না যায় অনেক কষ্ট পাই। আমি জীবন বড় গাড়ি চালাচ্ছি, শ্যামলী পরিমাণ গাড়ি চালাচ্ছি 25 বছর। মাঝখানে এই স্ট্রোক করলাম 3 বছর 8 মাস আগে স্ট্রোক করলাম। স্ট্রোক করে বাসায় 3 বছর বসে ছিলাম। এখন সংসার চলে না, এই জন্য আমার এটা কিছু করতে হবে। এই যে এখানে চাকরি নিয়েছি। একজন নিরাপত্তা কর্মীর এই আবেগকে মূল্যায়ন করতে তার বিষয়ে খোঁজখবর নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে আজ বেলা 11:30টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে আব্দুস সালামকে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তার বয়স যখন 17 বছর তখন থেকে ধানের শীষকে বুকে ধারণ করেন জানিয়ে আব্দুস সালাম বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সময় দিতে হবে, তাহলেই দেশ সামনের দিকে আগাবে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে অবশেষে 1 বছর পর নিজ দেশে ফিরে গেছেন বিএসএফের পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক। বুধবার বিকেল 3:15টার দিকে প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা ভারতে ফিরে গেছেন। 4 নাগরিক হলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোরারাই থানার ধৃতরা গ্রামের বাসিন্দা দানিশ শেখ, সুইটি বিবি, কুরবান শেখ ও ইমাম দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম। 2025 সালের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশুসহ 6 ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় নাগরিক হওয়ার যাবতীয় প্রমাণ সাপেক্ষে প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট সোনালী বিবিদের ফেরত নেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি মানবিক কারণে 6 নাগরিককে দ্রুত ফেরত নেওয়ার নির্দেশ দেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের ধারাবাহিক কার্যক্রম শেষ না হতেই দেশটির একাধিক অবস্থানে আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর পরপরই যুদ্ধবিরতির শেষের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত এনেছে ইরান। ধ্বংস করেছে $3.5 কোটি দামের মার্কিন ড্রোন। হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে হামলার 24 ঘন্টা পার না হতেই মার্কিন বাহিনী ইরানের বন্দর আব্বাস, সিরিক ও কেশমদ্বীপ সহ অন্তত 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমপক্ষে 60টি ছোট নৌযানে হামলার দাবি করেছে মার্কিন সশস্ত্র বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হরমুজ লাগোয়া খার্গ দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম সহ সামরিক অবস্থানে বেশিরভাগ হামলা চালানোর দাবি করেছে মার্কিন বাহিনী। যদিও একে অসত্য উল্লেখ করে বিবৃতি দিয়েছে তেহরান। তারা বলছে বেশিরভাগ হামলা হয়েছে বেসামরিক অবস্থানে। সেই সাথে এই হামলাকে গত 17 জুন যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের 10 নম্বর শর্তের সুস্পষ্ট লঙ্ঘন বলেছে তেহরান। জবাবে কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে থাকা অন্তত 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তেহরান। এরপরই 2 দেশের মধ্যকার যুদ্ধবিরতির সমাপ্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের নেতারা জঘন্য, অসুস্থ মানুষ এবং তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পাহাড় ধসে কক্সবাজার ও চট্টগ্রামে 9 শিশু সহ 10 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। 4 বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দ্রুত করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় কাল। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি, ইইউ সহ অংশীজনের সাথে বৈঠক। বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ
সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।